আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গাইজ, নিয়ে আসলাম আপনাদের জন্য সামি কেন আজও অবহেলিত গল্পের পার্ট 2। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, এই ভিডিওতে যদি 1K লাইক আর 500 কমেন্ট হয় তাহলে নেক্সট পার্ট আরেকটু বড় দেওয়ার চেষ্টা করব। তো সবাই কমপ্লিট করে দাও। তো শুরু করা যাক আজকের ভিডিও। সামি মনে মনে ভাবতে লাগলো, এটাকে হুবহুব আমার মতো দেখতে। সামি এসব ভাবছে, ঠিক তখন নুসরাত রুমে প্রবেশ করে আর বলতে থাকে, উমর ভাইয়া কেমন আছো? এখন শরীরটা কেমন লাগছে? এই নো জামা কাপড়, গোসল করে আসো। আর এই আলমারিতে তোমার যাবতীয় যা যা আছে সব পেয়ে যাবে। তখন আমি নুসরাতকে ডাক দিলাম আর বলতে লাগলাম, আচ্ছা নুসরাত, দেওয়ালে যে ছবিটা সেটা কার? হুবহুব আমার মতো দেখতে। ছবিটার দিকে তাকিয়ে দেখলাম নুসরাত কান্না করে দিল আর বলতে লাগলো, এটা হলো আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই। আমি বললাম, তাহলে উনি কোথায়? উনাকে ডাক দেও, ওনার সাথে একটু কথা বলি, একা একা বোরিং লাগছে। নুসরাত বলল, ভাইয়াকে ডাক দিলে আর শুনবে না। আমি বললাম, মানে? নুসরাত বলল, ভাইয়া আর এই পৃথিবীতে নেই, চলে গেছে আমাদেরকে ছেড়ে ওই বহু দূরে। তুমি জানো আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসতো, আমার ভালো মন্দর খেয়াল রাখতো। সবাই যেন আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে হিংসায় মরতো। কিন্তু আজ আমার ভাইয়া কোথায়? আমি বললাম, চিন্তা করিস না, আমি তোর ভাই না? যদি আমি তোর ভাই হই তাহলে এখন কান্না থামাবি। কথা বলতে দেরি হলো, কিন্তু আর কান্না থামাতে দেরি হলো না। আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া আমাকে আগের মতো ভালোবাসা দিবা? আমি বললাম, হ্যাঁ লক্ষ্মী বোন আমার, মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছি, কি নিষ্পাপ চেহারা। ঠিক তখন রুমে আঙ্কেল প্রবেশ করে আমাকে দেখে বলতে লাগলো, উমর কেমন আছো? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, অনেকটাই ভালো। তখন আঙ্কেল দেখলাম দেওয়ালের ছবিটার দিকে একবার তাকাচ্ছে, আমার দিকে একবার তাকাচ্ছে আর অনবরত কান্না করছে। আমি বললাম, কি হলো আঙ্কেল, হঠাৎ কেন এসে কান্না করতেছেন? তখন শফিক আঙ্কেল বলতে লাগলো, জানো তোমাকে আমার ছেলের মতো দেখতে, বড্ড মনে পড়ছে আজ উমরকে। উমর যদি বেঁচে থাকতো তাহলে ও কত না খুশি হতো যে ওর মতো দেখতে কেউ একজন তার রুমেই থাকবে। উমরের ছবির মধ্যে হাত বুলিয়ে কিছু কথা বলল, যা শুনে বুঝতে পারলাম যে উমরকে কেউ গুণ করছে। কথাগুলো এরকম ছিল, ছাড়বো না বাবা, আমি কাউকেই ছাড়বো না, সবাইকে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করাবই, আমি সবাইকে মারব, একটাও আমার হাত থেকে রক্ষা পাবে না। এসব বলছে আর কান্না করছে। ঠিক তখন আমি তার পাশে দাঁড়ালাম আর বলতে লাগলাম, কে ওকে হত্যা করছে, আমি তাকে নিজ হাতে শাস্তি দেব। তখন শফিক আঙ্কেল যেন কেঁপে উঠল আর বলতে লাগলো, না বাবা, আমি এক ছেলেকে হারিয়েছি, আরেক ছেলেকে আমি হারাতে চাই না। আমি বললাম, প্লিজ আঙ্কেল, আমাকে শুধু একবার তাদের নামটা বলুন। আঙ্কেল বলল, না, আমি সেটা কখনোই বলতে পারবো না, আমি চাই না আমার উমরকে আবার হারাতে। আমি তখন বলতে লাগলাম, যদি আপনি আমাকে আপনার ছেলে মনে করেন তাহলে আপনি আমাকে অবশ্যই বলবেন তার সাথে কি হয়েছিল। তখন আঙ্কেল বলতে লাগলো, তাহলে শুনো, উমর আমাদের নিঃসন্তান না। ওর বয়স যখন 1 থেকে 1.5 মাসের কাছাকাছি, তখন আমরা তাকে দত্তক নেই। তারপর থেকে লালন পালন করি আর মানুষের মতো মানুষ, কারণ আমাদের শখ ছিল একটা ছেলে সন্তান। আর উমর আমাদের জীবনে আসার পর থেকে আমার একমাত্র ছেলে সন্তান হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছি। আমি আর কোনো ছেলে সন্তান নেইনি। আমাদের দিনকাল খুব ভালোই যাচ্ছিল। একদিন যখন উমর অফিস শেষ করে নুসরাতের কলেজে গিয়েছিল নুসরাতকে রিসিভ করার জন্য, তখন উমর গিয়ে সেখানে দেখতে পাই যে কয়েকটা ছেলে এসে নুসরাতকে ডিস্টার্ব করতেছে। এসব অবস্থা কোনো ভাই সহ্য করতে পারবে না। উমর তখন তার বোন নুসরাতের কাছে যায় আর সেখানে গিয়ে ছেলেদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, কত বড় বাপের পেটা হইছস, আমি উমর দেখমু, পারলে আমার বোনের গায়ে কেউ হাত দিয়ে দেখা। তখন একটা ছেলে এগিয়ে আসতেই উমর এরোপেতারি তাকে মারতে থাকে, যা দেখে বাকি সবগুলাই পালিয়ে যায়, একমাত্র বোন বলে কথা। কিভাবে ছাড় দেবে ওই পাঁচি লোকদের? উমরের মাথা যেন একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। উমর অনেকটাই সাইকো আর অনেকটাই দরদি। গরিবের ভালো সে সবসময় করতে চায়, কিন্তু অন্যের ক্ষতি কখনো করবে না। অনেকটাই শান্ত স্বভাবের ছেলে ছিল উমর। একদিন রাতে যখন অফিস থেকে বাসায় ফিরছিল, ঠিক তখন 12টার কাছাকাছি, আমি তখন তার নাম্বারে একটা কল করি
আর বলতে থাকি, বাবা আসার সময় আব্বুর অফিস থেকে ফাইলটা নিয়ে আসিস, আমি আনতে ভুলে গেছি। উমর বলল আচ্ছা। মাঝ রাস্তা থেকে আবারও গাড়ি ঘুরিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে 1টা বেজে গেছে। ফাইল নিয়ে যখন ফিরবে ঠিক তখন দেখতে পেল সাদা কাপড় পরা কিছু লোক একটা বুরকা পরিহিত মেয়েকে ডিস্টার্ব করতেছে। উমরের মাথায় তখন এটা আসলো না, এত রাতে নারী কোথা থেকে আসবে। উমর আর 7-5 না ভেবে গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নামতেই প্রথম একটা গুলি তার বুকে এসে লাগে। উমর কিছু বুঝার আগেই একে একে লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকে, আর সেখানেই উমর প্রাণ হারায়। এসব বলে শফিক আঙ্কেল কান্না করতে লাগলো। আমি আঙ্কেলকে বর্ষা দিয়ে বলতে লাগলাম, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি সবাইকে খুঁজে বের করব। আর নুসরাত, আমি কালকে তোমার সাথে তোমার কলেজে যাব, আমি দেখতে চাই ওরা কারা। নুসরাত বলল আচ্ছা ভাইয়া ঠিক আছে। তখন শফিক আঙ্কেল বলতে লাগলো, না বাবা এখন যাওয়ার দরকার নাই, সবে মাত্র তুমি বাসায় আসছো, আর কয়টা দিন যাক, তারপর না হই আমি তোমাকে নিজেই তাদেরকে দেখিয়ে দেব। আমি বললাম আচ্ছা আঙ্কেল। আচ্ছা বাবা এখন তুমি ফ্রেশ হয়ে নাও আর একটু বিশ্রাম করো, না হলে তোমার শরীর খারাপ হবে। তারপর আর কি করার, আঙ্কেল আর নুসরাত চলে গেল। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, গোসল করে শুয়ে শুয়ে অতীতের কথাগুলো ভাবছি। আর অন্যদিকে নিলাম শাওনের কাছ থেকে সবকিছু জানতে পারে। শাওন হলো আমার একমাত্র বন্ধু। আমি শাওনকে সবকিছু বলছিলাম, শাওনও সবকিছু শুনে কান্না করে দিছিল। নীলা শাওনের কাছ থেকে সত্যিটা জানার পরে ও কান্না করতে শুরু করলো, আর শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাওন ভাইয়া আমি কি করলাম, আমি জেনে বুঝে নিজের ভালোবাসার মানুষটাকে এত অত্যাচার করলাম, তার একটা কথা আমি বিশ্বাস করলাম না, আমি মরে যাব, আমি এই জীবন রাখবো না। শাওন বলল তুমি থামো, পাগলামো করো না, ওর বাসা থেকে ওকে খোঁজা হচ্ছে, যখন ওকে পাবে তখন আমি না হয় তোমাকে বলবো। নীলা বলল আচ্ছা ভাইয়া। নীলা এই বলে কান্না করতে শুরু করলো। শাওন চলে যায় কলেজ থেকে। নীলা কলেজের বটগাছের নিচে বসে কান্না করছে আর নিজেকে দোষারোপ করছে। অন্যদিকে নেহা, ভাইয়া কই তুই, আমার কোনো কিছু ভালো লাগছে না, তুই না বললি আমার সাথে যোগাযোগ করবি, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল তোর কোনো খোঁজ খবর নেই, ভাইয়া তুই কেমন আছিস। আর এদিকে আমি ভাবতে লাগলাম অতীতের কথাগুলো ভাবছি আর কান্না করছি। কখন যে 2টা চোখ লেগে গেছে তা বুঝতে পারি নাই। একটু পর দেখি নুসরাত এসে আমাকে ডাকতে লাগলো, ভাইয়া এই ভাইয়া উঠো। আমি বললাম যা তো নেহা, আমি ঘুমাবো, আম্মুকে বলে দে আমি এখন খাবো না। আমার মুখে নেহা নামটা শুনে নুসরাত অনেকটাই অবাক হই আর আমাকে ডাকতে থাকে, আমি নুসরাত নেহা না। তখন আমি বলতে লাগলাম এই কে আমার রুমে, কে তুমি। তখন উঠে দেখি নুসরাত। আমি বললাম কিরে নুসরাত কেমন আছিস, আর আমার রুমে আম্মু তোমাকে খাবারের জন্য ডাকছে। আমি বললাম আচ্ছা তুই যা, আমি আসতেছি। নুসরাত বলল না আগে বলো নেহাকে। আমি বললাম আমি তো কোনো নেহাকে চিনি না, এইমার তো তুমি নেহা নেহা বলে চিৎকার করছো, আমি তা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি বললাম কেউ না। মনে মনে আবার ভয় হতে লাগলো, ও যদি আবার শফিক আঙ্কেলকে সবকিছু খুলে বলে দেই তারপর তো ওনারা আমাকে অবিশ্বাস করবে। না আমি বরং নুসরাতকে সবকিছু খুলে বলি, নুসরাত আমি তোকে কিছু কথা বলতে চাই। নুসরাত বলল আচ্ছা ভাইয়া তুমি বলো। আমি বললাম আমার মাথায় ছুঁয়ে কথা দে, তুই কাউকে বলবি না। নুসরাত বলল আচ্ছা ভাইয়া আমি কাউকে বলবো না। তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমি নুসরাতকে খুলে বলতে লাগলাম। আমার সাথে কি কি হয়েছে তা নুসরাত শোনার পর ও কান্না করে দিয়েছে। আর নুসরাত বলতে লাগলো ভাইয়া মানুষ এতটা স্বার্থপর কেমনে হতে পারে, বুঝলাম মেঘলা আপু তোমাকে ভালোবাসে, তাই বলে কি তোমার সাথে এরকম কোনো কিছু করবে, ছি লজ্জা হই, এসব মেয়ের জন্য সমাজে আমরা মুখ দেখাতে পারি না। নুসরাত কান্না করতেছে আর আমিও এদিকে কান্না করতেছি। আমার কান্না দেখে নুসরাত বলতে লাগলো ভাইয়া তুমি কান্না কইরো না, প্লিজ তুমি কান্না কইরো না। আমি বললাম নুসরাত কাউকে বলিস না প্লিজ। নুসরাত বলল তুমি কি তোমার বোনকে এই বিশ্বাস করলে আমি মরে যাব, তারপরও কাউকে বলবো না, কাউকে বলতে হবে না, আমি সবকিছু শুনে ফেলছি। ঠিক তখন দরজার পিছ থেকে বের হয়ে এলো শফিক আঙ্কেল, যাকে দেখে আমি বড় ধরনের একটা শট খেলাম। আমি বলতে লাগলাম আঙ্কেল আপনি এখানে। আমি উঠতে যাব, তখন আঙ্কেল বলল উঠতে হবে না, শুয়ে থাকো। আর হ্যাঁ তুই কি আমাকে বোকা ভাবছিস, আমি তোর চেহারা দেখে সবকিছু বুঝতে পারছি। আর তুই যে ডাক্তারকে ইশারা দিয়ে বলছিস সে কে জানিস। আমি মাথা নিচু করে বললাম না। শফিক আঙ্কেল বলল উনি হচ্ছে আমার বন্ধু। আমার লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে, এ আমি কি ভুল করলাম, তার মানে কি শফিক আঙ্কেল এখন আমাকে বাসা থেকে বের করে দেবে। জেনে বুঝে আমি তাদেরকে ধোঁকা দিয়েছি, তারা কখনো আমাকে ক্ষমা করবে না।
তা আমি খুব বেশ ভালোই বুঝতে পারছি। এই আমি কি করলাম, জেনে বুঝে তাদেরকে এত বড় একটা মিথ্যা? না না, এটা আমি কখনোই করতে পারি না। আমি তাদের কাছে এখনই মাপ চাবো, আমি কিছু বলতে যাব। তার আগে শফিক আঙ্কেল আমাকে বলে উঠল, উমর শুনো, আশা করি তুমি আমাদের কাছ থেকে কোনো কিছু লুকাবে না, সব সত্যিটা আমাকে খুলে বলো। আমার একটা বদ অভ্যাস আছে, আমি কখনো মিথ্যাকে প্রশ্রয় দেই না। আশা করি সব সত্যটা আমাকে খুলে বলবা। তখন আমি শফিক আঙ্কেলকে সবকিছু খুলে বললাম, কেন আমি আমার আসল পরিচয়টা সবার কাছ থেকে গোপন করছি, কেন আমি আজকে এত অবহেলিত। A to Z আমি তাকে খুলে বললাম, কারণ আমি আমার পরিচয় দিতে চাই না কাউকে। আমি বাঁচতে চাই না তাদের দেওয়া পরিচয় দিয়ে, আমি নতুন করে বাঁচতে চাই আঙ্কেল। জানি আমার কথাই আপনারা কষ্ট পেয়েছেন, বিশ্বাস করেন আঙ্কেল, তাছাড়া আমার হাতে কোনো অপশন ছিল না। আঙ্কেল বলল, বুকা ছেলে, বাপ কখনো ছেলেকে ক্ষমা না করে থাকতে পারে, এসব কি তুই শুনছিস? আর তুই কি আঙ্কেল আঙ্কেল বলছিস? তুই আমার ছেলে উমর, আজ থেকে তুই আমাকে আব্বু বলে ডাকবি। আমার চোখ দিয়ে যেন পানি পড়ছে। একদিনে এতটা বিশ্বাস করতে পারে একজনকে, তা আমি কখনো ভাবতে পারিনি। আমি তখন যেই না বলতে যাব, একদিনে আপনি আমাকে এতটা বিশ্বাস করলেন, তখন আঙ্কেল বলল, তুমি 1 সপ্তাহ হসপিটালে অজ্ঞান ছিলাম, আর তুমি কিনা বলছো একদিন। জানো, তোমার আন্টি প্রতিদিন তোমার মাথার পাশে বসে কান্না করছে আর বলছে, বাবা উমর তুই চোখ খুল, দেখ তোর মা তোর পাশে বসে আছে। আসলে সন্তান হারানোর বেদনা একমাত্র মাই বুঝতে পারে, কিন্তু সেখানে আমার মা আমাকে বিশ্বাস করেনি। আমার এক বন্ধু কথাও তার কানে যায়নি। তার সামনে আমাকে এত মারলো, তারপরও তার চোখ দিয়ে এক ফুটু পানি বের হলো না। কিন্তু আজকে তো দিব্যি আমার সামনে বসে আছে আর কান্না করছে। নেহা বলল, ভাইয়া বাসে করে কোথায় যাওয়া হচ্ছে? আমি বললাম, রাজশাহীতে একটু কাজ আছে বুঝলেই। নেহা বলল, কি কাজ? আমি বললাম, তোর ভাই এখন আর বেকার নেই, তোর ভাই নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেটা পরিচালনা করার জন্যই রাজশাহীতে যাওয়া হচ্ছে। তখন নেহা বলল, কি বলো ভাইয়া, আমরাও তো রাজশাহীতে যাচ্ছি, আব্বার নাকি কোন স্যারের সাথে মিটিং করতে হবে। ওনার নাম শুনছি উমর, মিস্টার উমর। আমি মনে মনে একটা তাচ্ছিল্যি হাসি দিলাম, তার মানে এতদিনে ভাগে পাইছি, এবার বুঝাবো বাছারা কতদিনে কত চাল। এবার না হয় বর্তমান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে চলে যাই, কিভাবে নিজেকে তৈরি করলাম, এত বড় একটা কোম্পানির মালিক হলাম। ফ্ল্যাশব্যাক। আঙ্কেল এসব বলছে আর কান্না করছে। ঠিক তখন আমি আঙ্কেলের মাথায় হাত দিয়ে বললাম, বাবা উঠো, একদম কান্না করবা না। আমার মুখে বাবা ডাকটা শুনে উনি যেন কেঁদে একেবারে দিশেহারা হয়ে গেছে। উনি পাগলের মতো হয়ে গিয়ে বলতে লাগলো, বাবা তুই আমাকে আরেকটা বার বাপ বলে ডাক না। আমি তাকে বলতে লাগলাম, হ্যাঁ আব্বু, আজ থেকে আমি তোমাকে আব্বু বলে ডাকবো। আর হ্যাঁ, তুমি আমাকে উমর তোমার ছেলেই মনে করবা। আশা করি আব্বু আপনি আমাকে পর করে দেবেন না। তখন উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, বোকা ছেলে, বাপ কখনো ছেলেকে পর করে দেই? ঠিক তখন উনি ডাকতে লাগলো, সালমা, ওই সালমা, কই তুমি, এদিকে আসো, দেখো উমর, উমর তোমাকে ডাকছে। তখন আন্টি যেন পাগলের মতো হয়ে রুমের ভিতরে প্রবেশ করলো, আর আমার পাশে এসে বলতে লাগলো, বাবা তোমার কিছু চাই, কি খাবা তুমি? ওনার হাবভাব দেখে মনে হচ্ছে উনি উমরকে অনেক ভালোবাসতেন। আমি বললাম, মা তুমি কেমন আছো? তখন উনি যেন কান্না করতে করতে শেষ, কারণ এতদিন পর তার সন্তানকে নিজ চোখে দেখছে। সন্তান হারানোর কষ্ট একটা মাই বুঝতে পারে। মায়ের চোখের কান্নার পানি যেন আর থামছে না। আমি বললাম, মা আমি তোমাকে বলছি তুমি কান্না করবা না। তখন আম্মু বলল, কই পাগল, আমি কান্না করছি, চোখে যেন কি পড়ছে। মা আমাকে বুকে জড়িয়ে নিল আর হাউমাউ করে কান্না করতে লাগলো, কই চলে গেছিলি আমাকে ছেড়ে? জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না, একদম বাঁচি না তোকে ছাড়া। বাবা মার আমাকে ছেড়ে কোথাও যাস না, তোর মাটা যে মরে যাবে। এসব বলছে আর কান্না করছে। আমি বললাম, আম্মু আমার না অনেকটাই ক্ষুধা লাগছে, প্লিজ কান্না কইরো না, আমি কিছু খাবো। তখন আম্মু বলতে লাগলো, বাবা আসো, আমি তোমাকে আজকে নিজ হাতে খাইয়ে দেব। নুসরাত খাবারের প্লেটে কিছু তরকারি দিয়ে এখানে নিয়ে আয়, আমার ছেলেকে আমি নিজ হাতে খাইয়ে দেব। নুসরাত হাত দিয়ে চোখের পানি মুছে ডাইনিং টেবিল থেকে খাবার নিয়ে এসে আম্মুর হাতে দিল, তারপর চলে গেল পানি আনার জন্য। আমি এখনো খাটে শুয়ে আছি। আমি হাট থেকে উঠতেই যেন আম্মু আমাকে একটা পাখির ছায়ের মতো শক্ত করে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে আমি ছাড়া পেলেই উড়ে যাব। আসলে মায়ের ভালোবাসা বোঝা যায় না, কিন্তু আমার মা আমাকে বিন্দুমাত্র বিশ্বাস করেনি। কেন জানি এসব অতীত আমি ভুলতে পারছি না। যতই চেষ্টা করছি ভুলার জন্য, ততই মনে পড়ছে অতীতের সব স্মৃতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই পার্টটা এখানেই রাখলাম, পরবর্তী পার্টের জন্য আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে।
গল্পটা কি চলবে নাকি এখানেই সমাপ্ত হয়ে যাবে? তো ভালো থাকেন, নিজেকেও খেয়াল রাখেন আর তোমাদের ভাইকে মনে রাখো। তো গাইস আজকের পার্টটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন, আর নেক্সট পার্টে কি হতে যাচ্ছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি 1K লাইক আর 500 কমেন্ট হয়ে যায় তাহলে নেক্সট পার্টে কি হতে যাচ্ছে সেটা তো জানেন। তো সবাই এখনই সেটা পূরণ করে দিন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।